তো আমাদের গত দিনের ক্লাসের বিষয়বস্তু ছিল বিভিন্ন ধরনের রুবি অবজেক্টস এবং আমরা আলোচনা করেছিলাম হচ্ছে মূলত নিউমেরালস নিয়ে, অর্থাৎ সংখ্যা, যেটা দুই ধরনের মূলত সংখ্যা রুবিতে ইউজ হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর একটা হচ্ছে ভগ্ন সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো দুটোর মধ্যে মূলত পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা। রুবি তে আলাদাভাবে ভগ্নাংশ কিংবা অর্থাৎ ইন্টিজার অথবা ফ্লোটিং আলাদাভাবে ডিফাইন করার সুযোগ নাই। তবে রুবি যেহেতু অটোমেটিকলি ডাইনামিকলি চেঞ্জ করে, যে কারণে আমরা যদি একটা ভ্যারিয়েবলে একটা ভগ্ন সংখ্যা দিয়ে ডিক্লেয়ার করি তাহলে সেটা অটোমেটিকলি সে হিসেবে নেয় আর কি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে নেয়। আমাদের যখন কোনো ইয়ার দরকার হবে কোনো একটা কাজের জন্য, যখন আমাদের প্রেসিশন বা আরও বেটার কোনো একটা রেজাল্টের আমার দরকার হবে, তখন দেখা যাচ্ছে যে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজ করব। আচ্ছা, এছাড়াও দেখা যাচ্ছে যে আরও কি আসলো নাকি না, ওকে। আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে যে রুবিতে কি হয় যে বিভিন্ন ধরনের মেথডের আমাদের ব্যবহার আছে। তো সে মেথডের ব্যবহারগুলো যেমন আমরা to_i বা টু ইন্টিজার এই মেথডটা আমরা ব্যবহার করছি। এটা ব্যবহার করে আমরা ইয়াকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইন্টিজারে কনভার্ট করছি। ঠিক একইভাবে to_f এই মেথডটা ব্যবহার করে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইন্টিজারে কনভার্ট করতে পারবো আর কি। তো আচ্ছা, এখন এ তো ছিল মোটামুটি। তো যে মেথডগুলো আমরা ব্যবহার করছি তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট মেথড সেটা হচ্ছে ডট রাউন্ড মেথড। রাউন্ড মেথড দিয়ে আমরা নাম্বারকে আমাদের ইচ্ছা মতো রাউন্ড করতে পারি। যেমন হচ্ছে যে আমরা যদি একটা নাম্বার নেই এবং সে নাম্বারটার ভ্যালু যদি হয় 3.1416 হোয়াট নট, এখন এটা যদি আমার রাউন্ড করার প্রয়োজন হয় তাহলে নাম্বার ইজ ইকুয়ালস টু নাম্বার ডট রাউন্ড। এবার এখন আমাকে এখানে একটা দিতে হবে, অর্থাৎ এখানে আমাকে ওই রাউন্ডের একটা সংখ্যা দিতে হবে, যে সংখ্যাটাকে বলা হচ্ছে যে আর্গুমেন্ট বা প্যারামিটার। ঠিক আছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্যারামিটার বলা হয়। তো একটা প্যারামিটার দেব, সে প্যারামিটারটা হচ্ছে যে কত ঘর পর্যন্ত আমি এটার চাই, প্রেসিশন, বা এটা কত ঘর পর্যন্ত সে রাউন্ড করবে। রাউন্ডের স্বাভাবিক নিয়ম হচ্ছে কি 2 ঘর পর্যন্ত করা, কিছু না দিলে সে 2 ঘর পর্যন্ত করবে। আর আমার যদি আরও দরকার হয় যে আমার আরও বেশি সংখ্যা পর্যন্ত সে এটা বজায় রাখবে, তাহলে তখন আমাকে এইটা ব্যবহার করতে হবে। এটা করার পরে আমি যদি এখন পুটস করি, পুটস নাম্বার করলে এবং সে ফাইলটা যদি আমি এখানে রান করি, সিডি আচ্ছা, এবার হচ্ছে ফাইলের নাম দেব রুবি স্পেস k_4.rb। ফাইলটা আমার রান হচ্ছে এখানে, এই যে ফাইলটা রান হয়েছে, অর্থাৎ 3.1416 এই পর্যন্ত সে এটা রাউন্ড করেছে। তো এইটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট একটা মেথড। ঠিক আছে, আমরা বলতেছি ডট থেকে শুরু করে পরের অংশটুকু হচ্ছে মেথড, ফাংশন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন বলা হয়। এটা হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার বিহেভিয়ার চাচ্ছি, সেটা আমরা এই মেথডটা কল করতেছি কোনো একটা ভ্যারিয়েবলের উপরে, সেই ভ্যারিয়েবলের মাধ্যমে কাজটা হচ্ছে। তো এই তো ছিল মোটামুটি আমাদের গত ক্লাসের আর কি একটা রিক্যাপ যদি আমি বলি শর্টকাটে। তো আমরা যেটা এতদিন করে আসে সেটা হচ্ছে যে ফাইল থেকে সরাসরি আমরা প্রোগ্রামটা রান করতেছি, তাই না? কিন্তু আমরা আইআরবিতে গিয়ে এখানে যদি আমি সরাসরি আইআরবি লিখি, তাহলে আইআরবি বা ইন্টারেক্টিভ রুবি শেল এর ভেতরে গিয়ে আমি এই কাজগুলো করতে পারবো। কিন্তু সেটা হচ্ছে কি টেম্পোরারি হবে। এখানে এই যে ফাইলটা আছে, আমি কন্ট্রোল সেভ করার সাথে সাথে
এখানে যা যা আমি লিখেছি সব হচ্ছে এই k_4.rb এই ফাইলে সেভ হয়ে গেছে। কিন্তু আমি যদি কোনো টেস্ট করতে চাই, সিম্পলি আমি রান করব, যেমন হচ্ছে n = 3.1416 হোয়াট নট, এটা যদি আমি দেই তাহলে দিয়ে এন্টার চাপলে দেখা যাচ্ছে যে n এর ভ্যালুটা সে আমাকে আউটপুট করে দিচ্ছে এখানে সাথে সাথে, ঠিক আছে। এখন আমি যদি n এর সাথে একটা মেথড অ্যাপ্লাই করি রাউন্ড, এবার যদি 3 দেই, ঠিক আছে, তাহলে সাথে সাথে সে আমাকে এখানে এন্টার চাপলে, এটা দেওয়ার পরে এন্টার চাপলে সাথে সাথে সে আমাকে একটা আউটপুট দিয়ে দিচ্ছে। মানে এখানে এই আউটপুট দেওয়ার সাথে সাথে সে এই প্রোগ্রামটা রান করতেছে এবং রান করার ফলে যে ফলাফলটা হচ্ছে সে ফলাফলটার সাথে সাথে সে শো করতেছে। এমন না যে আমি পুটস এন করলে এটা কাজ করবে না, পুটস এন করলে কাজ করবে না তা নয়, পুটস এন করলে এন পুটস করবে, ঠিক আছে, এন এর ভ্যালুটা পুটস করলো, কিন্তু সাথে সাথে আমার এইভাবেও কাজ করতেছে, অর্থাৎ আমি মানে লাইভ আমি দেখতে পাচ্ছি যে এটার ফলে কি ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো আমরা আইআরবির ব্যবহারটা মোটামুটি এরকম আর কি, ঠিক আছে। যখন আমরা কোনো ক্লাস প্র্যাকটিস করব, আইআরবির কথা থাকলে তখন আপনারা তখন তোমরা ওই আইআরবির যে মেথডটা আছে, অর্থাৎ আইআরবিতে ঢুকে তারপরে সেখানে তুমি ওই কোডটা রান করবা, ঠিক আছে। তো এটা হচ্ছে আইআরবিতে কোড রান করার মতো। আইআরবিতে রান করার একটা ইম্পর্টেন্স হচ্ছে যে প্রোগ্রামাররা সবসময় আইআরবি ব্যবহার করে, অলওয়েজই তাদেরকে এটা ব্যবহার করতে হয়। দেখা যাচ্ছে যে কোনো একটা সমস্যার সমাধান করতে গিয়ে কিছু আইডিয়া মাথায় আসলো, ঝটপট দেখা যাচ্ছে সে আইডিয়াগুলো টার্মিনাল বের করে আইআরবিতে সে টাইপ করে বের করে ফেললো, কিংবা কোনো একটা মেথড সে ভুলে গেছে, যে একটা প্রোগ্রামিংয়ের একটা সিনট্যাক্স, এই জিনিসটা কি করে, কিভাবে কাজ করে সেটা ভুলে গেছে, দেখা যাচ্ছে হঠাৎ করে চট করে একটু প্র্যাকটিস করে হাতটা ঝালাই করে নিল। এত মানে জিনিস আছে যেগুলো এত সহজে মুখস্থ আসবে না, ইউজ করতে করতে আসবে। তো আমি আইআরবি থেকে বাইরে হলাম কি এক্সিটের মাধ্যমে। তো আইআরবিতে ঢুকতে হবে কিভাবে, বের হতে হবে কিভাবে, এরকম শর্টকাট কিছু কোড আমাদের প্রথম ক্লাসের দিকে দেওয়া আছে, ঠিক আছে। যেমন এই যে প্রথম ক্লাসে আমি এই যে এখানে সিএমডি বা টার্মিনাল ব্যবহার এখানে যেটা দিছি, এই যে সিডি ব্যবহার করা, সিএলএস কি করবে, ডিআইআর কি করবে, ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো, এবং সাথে আমি এই যে এক্সিটের ব্যবহার দেখাচ্ছি যে আইআরবি থেকে বের হওয়ার জন্য, ঠিক আছে, কন্ট্রোল-L দিয়ে আইআরবির পূর্বের কোড মুছার জন্য। যাই হোক, আমি এখানে সিএলএসটা ব্যবহার করি, সিএলএস ব্যবহার করলে ক্লিয়ার হয়ে গেল। তো ঠিক আছে, আমাদের অলওয়েজই কিন্তু আগের ক্লাসের রেফারেন্সে ঢুকতে হবে। যেমন আমি এখন দেখাচ্ছি, আজকে আগের ক্লাসের কিছু এক্সাম্পল দেখালাম, দেখা যাচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা কি আলোচনা করছি সেটাও আমাদেরকে এখানে দেখতে হবে। যেমন এখানে আমরা এই যে স্ট্রিং ইন্টারপোলেশনটা দেখছিলাম আর কি। যাই হোক, আজকের ক্লাসে আমি ফেরত যাই, ঠিক আছে। এই তো গেল মোটামুটি আগের ক্লাস। তো আগের ক্লাসগুলো মাঝে মাঝে একটু করে চোখ বুলাতে হবে, আর যাতে ভুলে না যায়। বেশি যদি ভুলে যাওয়ার মানে ভয় থাকে তাহলে গ্রুপ স্টাডি করতে পারো, দুইজন মিলে দেখা যাচ্ছে ক্লাস শুরুর আগে আধা ঘন্টা প্র্যাকটিস করতে পারো, যে একজন আরেকজনকে প্রশ্ন করবে যে এটা কিভাবে করে, ওটা কিভাবে করে, এভাবে করতে পারো। আচ্ছা, ঠিক আছে। তো আজকের আমাদের ক্লাসের মূল লেকচার হচ্ছে স্ট্রিংস নিয়ে, ঠিক আছে। এর আগের দিন আমরা রুবির ডাটা টাইপ, সেটা হচ্ছে যে বা অবজেক্ট টাইপ আমরা দেখছিলাম, নিউমেরালস নিয়ে, নাম্বার নিয়ে। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে স্ট্রিং নিয়ে, ঠিক আছে। তো স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং জিনিসটা হচ্ছে মূলত কথা বা লেখা, ঠিক আছে। আমাদের প্রোগ্রামিংয়ের সময় সবসময়ই এই স্ট্রিংয়ের প্রয়োজন হবে, কারণ আমাদের সবসময় কোনো না কিছু আউটপুট করতে হবে, ইউজারকে হয়তো কোনো কিছু একটা দেখাইতে হবে, ইউজার কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে হবে, এরকম সবসময় এই যে এটার ব্যবহার আছে। তো যে কারণে স্ট্রিংয়ের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। তো স্ট্রিংটা কি আসলে? স্ট্রিংটা মূলত হচ্ছে যে রুবিতে স্ট্রিং লেখা হয়, যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়। যেমন হচ্ছে যে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব সে গ্রিটিং নামে, এবং গ্রিটিংয়ে আমি হ্যালো যেটা দিলাম এটা হচ্ছে মূলত স্ট্রিং, ঠিক আছে। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে
স্ট্রিংকে ডিফাইন করা হয়। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে গেল ইকুয়াল, আমি এগুলা পয়েন্ট আকারে এখানে একটু সেভ করি, ঠিক আছে? আজকের আলোচ্য বিষয় হচ্ছে রুবি অবজেক্ট টাইপ স্ট্রিং, ঠিক আছে? এটা আচ্ছা, আমাদের প্রথমে কি বললাম যে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। ওকে, টু ডিফাইন a string you need to put them inside a double or single quotation mark, ঠিক আছে? এতে গেল আমাদের প্রথম লাইন। তো সিঙ্গেল অথবা ডাবল কোটেশন, এখন সিঙ্গেল নেব না ডাবল নেব, দুটো মূলত মোটামুটি একই, তবে কাজের সুবিধার জন্য ডাবল কোটেশন ব্যবহার করাটা বেটার। আমি ডাবল কোটেশন ব্যবহার করতে পছন্দ করি। দেখা যাচ্ছে যে তোমাদের হয়তো তোমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারো। কেন আমি ডাবল কোটেশন ইউজ করি আজকের ক্লাসেই আমি দেখাই দেবো যে কিছু সমস্যা থেকে বেঁচে যাওয়া যায়। অনেক প্রোগ্রামাররা আছে দেখা যাচ্ছে যে ওইটাকে একটু অ্যাভয়েড করে। আচ্ছা, আমি বরং এক্সাম্পল দিই। আচ্ছা, এখন এটা তো আমি মোটামুটি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? তো আমরা কি করতে পারি যে আমরা দুটো স্ট্রিংকে জয়েন করতে পারি। উই ক্যান জয়েন, বা এটাকে অ্যাপেন্ড বলে, অ্যাপেন্ড টু স্ট্রিংস টুগেদার। কিভাবে টু স্ট্রিংস টুগেদার করতে পারি? এটা হচ্ছে যে আমি গ্রিটিং তো নিলাম, এখানে আমি এখন টার্গেট লিখব। টার্গেট হচ্ছে আমার ওয়ার্ড। ওকে, এখন আমি এই দুটোকে অ্যাড করব। কিভাবে? কোটস লিখব এবং গ্রিটিং লিখে এর সাথে আমি প্লাস দিয়ে টার্গেট লিখব। লিখলাম। এবার এটা আমি আউটপুট করে দেখি কি অবস্থা। ক্লাস প্র্যাকটিস। ওকে, আমার লাগবে হচ্ছে এই ফাইলটা। এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, কিন্তু খেয়াল করে দেখো যে এখানে হ্যালো এবং ওয়ার্ল্ডের মধ্যে কোনো গ্যাপ নাই, আছে কোনো স্পেস নাই। তো এটা কিভাবে কেন হলো? কারণ হলো যে দুটো আলাদা ভ্যারিয়েবলকে এখানে আমরা অ্যাড করেছি, মানে অ্যাপেন্ড করেছি, কিন্তু এই ভ্যারিয়েবল দুটোর ভেতরে তো কোথাও স্পেস ছিল না। এই হ্যালোর পিছনেও স্পেস ছিল না, ডাব্লুর ওয়ার্ল্ডের সামনেও স্পেস ছিল না, যে কারণে এটার আউটপুটটা হয়েছে এরকম, এখানে কোনো স্পেস নেই। তো এটা আমাকে অ্যান্টিসিপেট করতে হবে, হয় আমাকে এখানে একটা স্পেস সহকারে এই ভ্যারিয়েবলটা কল করতে হবে, যেটা মানে মোটামুটি নট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, বিকজ ইউ ক্যান ইউজ দিস ভ্যারিয়েবল ইন সাম আদার প্লেসেস ওয়ার দেয়ার ইজ নট নিড ফর এ স্পেস, ঠিক আছে? একটা স্পেস হয়তো দরকার পড়বে না অন্য কোথাও। তো আমি এখানে বরং আমি কি করব, যেখানে আমি যেটা ইউজ করতেছি সেখানে আমি আরেকটা স্ট্রিং নেব, ঠিক আছে? এখানে মূলত তিনটা স্ট্রিংকে আমরা এখানে একসাথে যোগ করেছি। একটা হচ্ছে কি গ্রিটিং নামে একটা স্ট্রিং, তারপর হচ্ছে একটা স্পেস নামে দিয়ে একটা স্ট্রিং, এবং টার্গেট নামে একটা স্ট্রিং। তিনটা স্ট্রিংকে আমি এখানে মূলত যোগ করে আউটপুট করতেছি, ঠিক আছে? এবার আমি এটাকে আউটপুট করে দেখি কি হয়। এবার কিন্তু মোটামুটি দৃষ্টিনন্দন হয়েছে আর কি, দুটোর মধ্যে একটা স্পেস এসছে। মনে ভাই সরি, আসলে আমি আজকে একটু করে ফেলছি, খুব চাপ যাচ্ছে আর কি সামনে। আপনারা আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14 তারিখ। তো মোটামুটি 20 তারিখের মধ্যেই সমস্ত কাজ কারবার আমার প্যাক আপ হয়ে যাবে। তো খুব ঝামেলা যাচ্ছে আর কি, এজন্য কমিটমেন্ট রাখতে পারতেছি না। তা না, সমস্যা নাই, আমি লেট হয়ে গেল, এই ওর সাথে একটু কথা বলতেছিলাম ফোনে। আচ্ছা আচ্ছা, তো আজকে মোটামুটি ক্লাস রেকর্ড আছে, সো আগের অংশটুকু আপনি তো সমস্যা নাই, চালা যাও। আচ্ছা, ওকে, ঠিক আছে, না সমস্যা নাই, ওটা নিয়ে অসুবিধা না। আমার ক্লাসের জন্য আলাদা করে কোনো সময় দিতে হয় না, শুধু এই সময়টুকুই, কিন্তু এটুকুই আর কি।
যাই হোক, হুম হুম। গ্রিটিংস, এটা এখানে আমি 3টা স্ট্রিংকে অ্যাড করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমার কাজ করেছে, ঠিক আছে। তো এভাবে মূলত আমরা স্ট্রিংকে জয়েন করতে পারি। আচ্ছা, আহ, আচ্ছা, আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইফ উই হ্যাভ এ ভ্যারিয়েবল অলরেডি ডিক্লেয়ার্ড, আমরা কি করতে পারি, ওটার সাথে একটা নতুন জিনিসকে অ্যাড করতে পারি, ঠিক আছে। যেমন এবং সেটা হচ্ছে যে একটা বিশেষ ওয়েতে, যেমন হচ্ছে যে আমরা গ্রিটিং তো এখানে আছে, তাই না। গ্রিটিং হচ্ছে আমার আছে, হ্যালো দেওয়া আছে। এবং গ্রিটিংয়ে যদি আমি এরকম, এটা একটা অপারেটর, এই অপারেটর যদি ব্যবহার করি, এটাকে বলা হয় অ্যাপেন্ড অপারেটর। এবং এটা ব্যবহার করে যদি আমি স্পেস সহকারে রুবি ইয়া করি, তাহলে কি হবে, এই অপারেশনের মাধ্যমে গ্রিটিং যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলে আগে আমার ছিল শুধু হ্যালো অংশটুকু, এখন এই স্পেস সহকারে রুবি অংশটুকু অ্যাড হয়ে যাবে। এবার যদি আমি পুটস গ্রিটিংস করি, যদি পুটস, তাহলে আমি সেটা দেখতে পাবো, ঠিক আছে। যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড হয়েছে এবং হ্যালো রুবি হয়েছে। এখানে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু আমি নতুন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি। আমার আগের যে ভেরিয়েবল ছিল গ্রিটিং, সেই ভেরিয়েবলে আমি ডায়নামিকলি অ্যাপেন্ড করে দিছি, এবং এর মাধ্যমে কি হয়েছে যে এই যে গ্রিটিং যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালুতে চেঞ্জ আসছে। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে পুটস, এইখানে যেটা করছি আমি, এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবলের কোনো চেঞ্জ আসেনি। গ্রিটিংয়ে যা ছিল এবং টার্গেটে যা ছিল তাই আছে, শুধু আমি আউটপুট করার সময় এই 3টা জিনিসকে একসাথে জুড়ে দিয়ে একটা আউটপুট নিয়েছি, ঠিক আছে। কিন্তু এই যে অপারেশনটা আছে, অ্যাপেন্ড অপারেশনটা আমি করলাম অ্যাপেন্ড অপারেটরের মাধ্যমে, এর মাধ্যমে গ্রিটিং যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলে আমি পরিবর্তন নিয়ে আসছি। আমি সরাসরি গ্রিটিং ভ্যারিয়েবলে এই ডাটাটা যোগ করে দিয়েছি, যার ফলে গ্রিটিংয়ের ভ্যালু চেঞ্জ হয়ে আগে শুধু হ্যালো ছিল, এখন হ্যালো রুবিতে পরিণত হয়েছে, ঠিক আছে। তো এটা আর একটা মেথড, ঠিক আছে, যেটা হচ্ছে যে অ্যাপেন্ড অপারেটর ব্যবহার করার মাধ্যমে উই ক্যান অ্যাপেন্ড টেক্সট টু অ্যান এক্সিস্টিং, কি বলবো, এটা হচ্ছে যে ভ্যারিয়েবল, এটা সিম্পলি বোঝাচ্ছে উই ক্যান অ্যাপেন্ড এ টেক্সট টু অ্যান এক্সিস্টিং ভ্যারিয়েবল ইউজিং দ্য অ্যাপেন্ড অপারেটরটা হচ্ছে এটা অ্যাপেন্ড অপারেটর, ঠিক আছে। এটা ব্যবহার করে আমি এটা করতে পারি। আচ্ছা, এ তো গেল গ্রিটিংস। আচ্ছা, আর কি আছে, সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একই এর সাথে একাধিক মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি, তাই না। তো একই সাথে একাধিক মেথড যেভাবে আমরা ওখানে অ্যাপ্লাই করেছিলাম, সেরকম এখানেও আমরা করতে পারবো। তো আমরা তার আগে কিছু দেখি আর কি, কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে যে আমার একটা ভ্যারিয়েবল আছে যে নেম, ঠিক আছে, ফার্স্ট নেম, আমার একটা ভ্যারিয়েবল আছে এই নামে, ঠিক আছে। এখানে আমি ইউজারকে বলতেছি যে তুমি একটা ডাটা আমাকে দাও। তো ইউজার আমাকে দিল হচ্ছে যে এরকম, ঠিক আছে, আব্দুর রহিম তার নাম, সে শুধু আব্দুরটা দিছে ছোট হাতের অক্ষর। এখন সে তো আউটপুট দিয়ে দিছে, এখন আমাকে এটাকে ঘষা মাজা করতে হবে। কিভাবে আমি এটাকে, তাহলে এটা তো দেখতে খারাপ দেখাচ্ছে, তাই না। প্রথম অক্ষর, নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, তাহলে কি করব আমি, তাহলে আমি এবার ফার্স্ট নেম কল করবো, ইজিক্যালস টু ফার্স্ট নেম। এটার উপর আমি এখন একটা মেথড অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে আপকেস, ঠিক আছে, আপকেস মেথডটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আপকেস মেথড, আপকেস করলে সম্ভবত সবগুলো আপকেস হয়ে যাবে। আপকেস না, আমরা বরং ক্যাপিটালাইজ করি। আচ্ছা, আমি আগে এটা পুট করে দেখি কি আসে, দুটার মধ্যে একটু কনফিউশন লাগতেছে আর কি। পুটস ফার্স্ট নেম, ও হ্যাঁ, ঠিক আছে। আপকেস হলে হচ্ছে কি হচ্ছে, সবগুলোই আপকেস করে দিচ্ছে। তো আমি আপকেস না করে করলাম কি, এটা হচ্ছে যে ক্যাপিটালাইজ, সেভ করলাম। ওকে, তো এটা হয়ে গেছে আমার আব্দুল, ঠিক আছে। এবার কিন্তু এটা কিন্তু ওই একইভাবে এই ফার্স্ট নেম যে ভ্যারিয়েবলটা আছে, ওই ভ্যারিয়েবলে
আমি একটা মেথড অ্যাপ্লাই করলাম, যেটা হচ্ছে ক্যাপিটালাইজ মেথড। করার পরে যে ডাটাটা পেলাম সেই ডাটাটা আবার আমি ঘুরে ওই ভ্যারিয়েবলেই অ্যাসাইন করে দিলাম, তাহলে ওর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, আপডেট হয়ে গেল আর কি। তখন আপডেট হয়ে এটা হয়ে গেছে ক্যাপিটালাইজ। তো আমাদের এরকম আরও কিছু আছে, যেমন হচ্ছে যে অনেক সময় ইউজাররা করে কি, আমি যদি সেকেন্ড কিংবা লাস্ট নেম নেই, সেকেন্ড তো হয় না, মিডল আর লাস্ট নেম হয়, লাস্ট নেম, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে সে ক্যাপিটালাইজ দিয়ে দিছে। তাহলে এটাকে আমাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? লাস্ট নেম দেব, লাস্ট নেম ইজ ইকুয়াল টু লাস্ট নেম, এটাতে আমি মেথডটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ওই একই ক্যাপিটালাইজ মেথড। সে মেথড আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি হবে, এই যে যেটা ছিল এটা আবার ক্যাপিটালাইজ হয়ে যাবে আর কি। সেকেন্ড, আবার সেকেন্ড কেন, লাস্ট নেম। ওকে, এখন এই যে রহিমটা সেটা ঠিক হয়ে গেছে। এখন ক্যাপিটালাইজ না করে আমি করতে পারি, সেটা হচ্ছে যে ডাউন কেস করতে পারি। ডাউন কেস করলে কি হবে, ওইরকম ওই যে আপ কেসের মতো সবগুলোই অক্ষর ডাউন কেস হয়ে যাবে। যেমন এই যে রহিমটা সবগুলো অক্ষর ডাউন কেস হয়ে গেছে। এখানে রহিম ছিল বড় হাতের অক্ষর, এখানে সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে দিছে, ঠিক আছে। তো আমরা এই মেথডগুলো একখানে কালেকশন করি, তাহলে ভালো হবে আমাদের জন্য। ওকে, এটা হচ্ছে যে স্ট্রিং মেথডস। স্ট্রিং মেথডস কি আছে আমাদের আছে, হচ্ছে যে একটা হচ্ছে যে ক্যাপিটালাইজ, ডট ক্যাপিটালাইজ। আচ্ছা, আমি এক্স দিয়ে দেই, ঠিক আছে। এক্সটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, সেটা যে কোনো ভ্যারিয়েবল হতে পারে, তাহলে বোঝার সুবিধা হবে পরবর্তীতে। আর এক্স ডট ডাউন কেস, তারপরে আপ কেস, আচ্ছা আরেকটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রিভার্স, ঠিক আছে। তো আমি লাস্ট নেমে ইজিক্যালস টু লাস্ট নেম করব, এবং এখানে আমি হচ্ছে ক্যাপিটালাইজ করব, এবং সাথে সাথে আমি কি করব, রিভার্স করব। রিভার্স করার ফলে কি হবে দেখি আমি। আচ্ছা, আমি আগে বরং রিভার্স করি, তারপরে ক্যাপিটালাইজ করি। রিভার্স ক্যাপিটালাইজ, puts last name। আচ্ছা, এটা কি হচ্ছে, মিহার হয়ে গেছে। কেমনে মিহার হইল? এই যে এটা প্রথমে করলো কি, সে এই যে রহিম যেটা আছে সেটাকে সে রিভার্স করে ফেললো, অর্থাৎ RAHI না হয়ে MIHAR হয়ে গেছে, ঠিক আছে। MIHAR, মিহার হয়ে গেছে। তারপরে আমি ক্যাপিটালাইজ মেথডটার উপরে অ্যাপ্লাই করছি। ক্যাপিটালাইজ করলে কি হয়েছে, ওই মানে প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। তো একই সাথে আমি কি একাধিক মেথড এখানে অ্যাপ্লাই করে ফেললাম, ঠিক আছে। প্লাস এই যে রিভার্স মেথড, এটা মোটামুটি একটা কুল মেথড, হয়তো কোনো সময় কোনো কাজে লাগলেও রাখতে পারে। এক্স ডট রিভার্স। আর আরেকটা আছে হচ্ছে যে লেন্থ, ঠিক আছে। আচ্ছা, লেন্থ মেথডটা কি আমি একটু দেখি। লাস্ট নেম ডট লেন্থ, এটাকে যদি আমি আউটপুট করি, তাহলে আমাকে এটার লেন্থটা দেখাবে। কি লেন্থ? লেন্থ হচ্ছে কত ক্যারেক্টারের এই স্ট্রিংটা, 1 2 3 4 5টা ক্যারেক্টারের। তো আমাকে লেন্থ দেখাইছে, ঠিক আছে। তো লেন্থ হচ্ছে এটা। তো আমি এখানে সাইড নোট দিয়ে দেই। সাইড নোট হচ্ছে আচ্ছা ক্যাপিটালাইজ, ঠিক আছে। ক্যাপিটালাইজ কিন্তু ইচ ওয়ার্ড, মানে হচ্ছে যে আমার যদি একটা স্ট্রিং থাকে, যেমন হচ্ছে যে অ্যানথেম আমাদের আছে, আমার সোনার বাংলা আমি শর্টকাটে নিলাম, ঠিক আছে। এবং এবার যদি আমি অ্যানথেমের উপরে, আমি এখানে শুধুমাত্র পুটস করতেছি, যদি আমি সাথে সাথে ইয়াও করতে পারি। অ্যানথেমের উপরে যদি আমি এখন ক্যাপিটালাইজ মেথডটা অ্যাপ্লাই করি এবং এটা করার পরে পুটস করি, জাস্ট আমি ডাটাটাই নিচ্ছি, আমি কিন্তু অ্যানথেমের ডাটা চেঞ্জ করতেছি না।
চেঞ্জ করতে হলে আমাকে একটা ইকুয়াল দিয়ে অ্যানথেম ডট ক্যাপিটালাইজ করতে হবে। আমি ডাটা চেঞ্জ করতেছি না। তো এখানে আমি দিলাম এই যে আমার সোনার বাংলা, ঠিক আছে, এটা আসছে ক্যাপিটালাইজে, শুধু একটা ওয়ার্ড কেটে বসলো। আচ্ছা ওকে, ক্যাপিটালাইজের কারেক্ট সংজ্ঞাটা হলো ওটা। আচ্ছা, ক্যাপিটালাইজ ফার্স্ট ওয়ার্ডস, যাই হোক প্রথম ওয়ার্ডটাই সে ক্যাপিটালাইজ করবে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে ডাউন কেস, উইল ডাউন কেস এভরি ক্যারেক্টার। আচ্ছা, এরকম একটু এক্সপেরিমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। এগুলো আর খুব যে অত মানে তাই না, মাথায় সবসময় অত থাকবে না, সো একটু ট্রাই করে নিতে হবে। আপকেস হচ্ছে যে ওইরকম যে ক্যাপিটালাইজ ইচ ক্যারেক্টার, ঠিক আছে। আপকেস, আমি এখানে আপকেসটা করে দেখি তাহলে বুঝে যাবে। আপকেস করলে সবগুলা ক্যাপিটালাইজ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর ডাউন কেস তো আমরা দেখছি। সো আচ্ছা, এখানে এখন হচ্ছে রিভার্স অল দ্য ক্যারেক্টার, ঠিক আছে। আমরা এখানে রিভার্সটা দেখি, কন্ট্রোল সেভ, এই যে পুরাটাই রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে আমারটা হয়ে গেছে AMAR, উল্টা দিক থেকে দেখতেছে আমার SONAR, এভাবে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে লেন্থ হচ্ছে gives the number of including space, এটা মাথায় রাখতে হবে। স্পেসটাও এখানে একটা ক্যারেক্টার। যেমন এখানে আমি দেই এখানে হচ্ছে লেন্থটা যদি আমরা এখানে প্র্যাকটিস দেখি, লেন্থ হচ্ছে 17টা। কেন 17টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 স্পেস সহ, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি আমাদের মানে কাজ আর কি, স্ট্রিংয়ের মেথডগুলো। তো আমরা এখন আরেকটা আইডিয়া নিয়ে কাজ করব, ইকুয়াল দিয়ে এটাকে আমি করে ফেলি। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্ট্রিং ইন্টারপোলেশন এবং ক্যারেক্টার স্কেপিং। এটা একটু হালকা করা, মাথা ঘোরানো হবে আর কি। আচ্ছা, পরের ক্লাসটার টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা তুষার, তুমি এক কাজ করো, ওই যে আসবে ওকে বলো যে একটু দেরি হবে, ঠিক আছে, 10 মিনিট। আচ্ছা আচ্ছা, এখানে পরের অংশটা হচ্ছে ক্যারেক্টার স্কেপিং, ঠিক আছে। ক্যারেক্টার স্কেপিং আর হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন। অ্যান্ড আমরা এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো মোটামুটি আমরা বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না, কারণ অলরেডি আমরা এগুলো ব্যবহার করছি। শুধু মেথডগুলো একটু জানার পরিচয় হয় এইটুকুই আর কি। বাকি কাজগুলো তো মোটামুটি আমরা দেখছি এর আগে অন্যগুলোর ক্ষেত্রে। কিন্তু এখানে স্ট্রিং ইন্টারপোলেশন যে অংশটা আছে, এই অংশটা খুবই ইন্টারেস্টিং। এটার ব্যবহার সবসময়ই হয় এবং এটা ভালোভাবে জানতে হবে আর কি। তো তার আগে আমি ক্যারেক্টার স্কেপিংটা নিয়ে কথা বলি, ঠিক আছে। ক্যারেক্টার স্কেপিংটা কি? ওই যে আমি শুরুতে বললাম যে স্ট্রিং কিভাবে ডিফাইন করা হয়। স্ট্রিং ডিফাইন করা হয় যে সিঙ্গেল কোটেশন মার্ক অথবা ডাবল কোটেশন মার্ক দিয়ে স্ট্রিংকে ডিফাইন করা হয়। তো সিঙ্গেল এবং ডাবল কোটেশনের সমস্যাটা কি আমি সেটাই দেখাই, ঠিক আছে। তো আমি একটা আউটপুট নেই, সেটা হচ্ছে যে লেটস গো দেয়ার, ঠিক আছে। আমি সিঙ্গেল কোটেশন নিয়েছি, ঠিক আছে। এখন সিঙ্গেল ক্যারেক্টার নেওয়ার ফলে কি হচ্ছে, আমি ফাইলটা এবার রান করি। কি বলতেছে যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড লোকাল ভ্যারিয়েবল অর মেথড, মানে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। বলতেছে কত নম্বর লাইনে? 51 নম্বর লাইনে, ঠিক আছে। 51 নম্বর লাইনে
তো সবই তো ঠিকই আছে মনে হচ্ছে, কারণ আমি প্রথমে একটা কোটেশন দিছি, সিঙ্গেল কোটেশন, পরে একটা সিঙ্গেল কোটেশন দিছি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই যে আমি অ্যাপোস্ট্রফি এস যেটা দিছি, অ্যাপোস্ট্রফি এস এর জন্য তো আমাকে একটা কমা ব্যবহার করতে হয়েছে নাকি? এই যে ইনভার্টেড কমাটা আমার ব্যবহার হয়েছে, রুবি কি মনে করতেছে যে এখানে শুরু হয়েছে এবং এরপরে যখন যেহেতু আমি আর একটা ইয়া পাইছি, সো এখানে আমার এটা শেষ। কিন্তু যে কারণে সে পরের যে অংশটুকু আছে এই অংশটুকুকে আর রিকগনাইজ করতে পারতেছে না, ঠিক আছে? তো এইখান থেকে সমস্যা, এটা হচ্ছে একটা সমস্যা, এটার দুইটা সমাধান আছে, ঠিক আছে? আমি এটাকে এটাকে ইয়া করি, হ্যাঁ, কমেন্ট আউট করি। তো সলিউশন ওয়ান হচ্ছে কোর্স ডাবল কোটেশন ব্যবহার করা। লেটস, ঠিক আছে, গো দেয়ার। এবার আর কোনো সমস্যা হলো না, কারণ এখানে ডাবল কোটেশন আছে, এখানে ডাবল কোটেশন আছে। রুবি ট্র্যাক করতেছে যে যখন আমি ডাবল কোটেশন দিয়ে শুরু হয়েছে, কাজে যতক্ষণ পর্যন্ত আমি পরে আর একটা ডাবল কোটেশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা কি, এটা হচ্ছে আমার এই স্ট্রিংয়ের একটা অংশ, ঠিক আছে? যে কারণে সে এই যে মানে সিঙ্গেল কোটেশন মার্কসটা আছে এটাকে সে ধর্তব্যের মধ্যে নিচ্ছে না। সো সমস্যা হচ্ছে না, সে এখানে কনফিউজ না, এটা আমাকে আউটপুট করে দিল। সমস্যা হলো যে যখন আমার একাধিক থাকবে, যেমন লেটস গো দেয়ার, কিংবা আরও কিছু থাকতে পারে না, একসাথে একাধিক, মানে একটা সেন্টেন্সে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে আমাকে দুইটা সেন্টেন্স ইউজ করতে হলো একটা ভেরিয়েবলের মধ্যে, একটা স্ট্রিংয়ের মধ্যে, সেখানে দুইটা দেখা যাচ্ছে অ্যাপোস্ট্রফি এস থাকলো, তখন কি করব? তো এখানে আমি দ্বিতীয় যে সলিউশনটা আছে সেই সলিউশনটা এখন আমি দেখাই। সলিউশন টু হচ্ছে কোটস, আমি ডাবল কোটেশন ইউজ করি, সমস্যা নাই, কিন্তু কিংবা আমি সিঙ্গেল কোটেশন ইউজ করি, অসুবিধা নাই, কিন্তু লেটের পরে আমি একটা হচ্ছে যে ইয়া দেবো, মানে ক্যারেক্টার স্কেপিং একটা ইয়া দেবো, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ, এই যে পিছন দিকে হেলান দিয়ে আছে, এটা ব্যাকস্ল্যাশ দেবো, এবং ব্যাকস্ল্যাশের পরে আমি আর একটা ওই যে ইনভার্টেড যে কমা আছে সেটা দেবো, সিঙ্গেল ইনভার্টেড কমা। লেটস গো দেয়ার। এবার রুবি কিন্তু কনফিউজড হলো না। কেন কনফিউজড হলো না? এই যে ব্যাকস্ল্যাশ আছে এটাকে বলে হচ্ছে ক্যারেক্টার স্কেপিং, কি বলবো, এটার দ্বারা আমি ক্যারেক্টার স্কেপিং করলাম। কি ক্যারেক্টার স্কেপিং করলাম? রুবি প্রোগ্রাম রান করতে করতে যখন ব্যাকস্ল্যাশটা দেখবে তখন করবে কি, এর পরের যে ক্যারেক্টার আছে সে এটাকে মানে স্পেশালভাবে ট্রিট করবে, সে এটাকে প্রোগ্রামের কোনো ফাংশনাল কোনো এলিমেন্ট হিসেবে ট্রিট করবে না। এটা আমার যে এই কমাটা, এটা কি ফাংশনাল এলিমেন্ট, আমি এটার দ্বারা এই প্রোগ্রামটা দেখাচ্ছি যে কোথা থেকে কোনটা পর্যন্ত এটাকে আমি দেখাই দিচ্ছি, ডিফাইন করে দিচ্ছি। সে এটাকে ফাংশনাল কোনো এলিমেন্ট হিসেবে ট্রিট করবে না, এটাকে ইগনোর করবে, আউটপুট করে দেবে, সোজার কথা। তো আমি এটা এখন আবার আউটপুট করি, দেখা যাচ্ছে যে একইভাবে নিছে, ঠিক আছে? তো এর মাধ্যমে এই যে সলিউশন টু, এটার মাধ্যমে যতগুলাই সিঙ্গেল কোটেশন থাকুক না কেন, যতগুলাই ডাবল কোটেশন থাকুক না কেন, আমি যতবার ইচ্ছা ততবার ক্যারেক্টার স্ক্র্যাপিংটা ইউজ করতে পারবো, ঠিক আছে? এটাকে বলছে যে, আচ্ছা, এটাকে বলছে হচ্ছে দিস ইজ কল্ড স্কেপিং। আমি একটা ক্যারেক্টারকে স্কেপিং করলাম। তো এটা হচ্ছে যে এখানে এই অংশটুকু হচ্ছে ক্যারেক্টার স্কেপিং, এটা দিয়ে আমি ক্যারেক্টার স্কেপিং করলাম। তো যেহেতু সিঙ্গেল কোটেশন দিয়ে আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে না, এই যে এই লাইনটাতে খেয়াল করো, যেহেতু আমি ডাবল কোটেশন ইউজ করলে সিঙ্গেল কোটেশন নিয়ে আমাকে এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, যে কারণে আমি ইন জেনারেল ডাবল কোটেশন ইউজ করি। এতে হয় কি, 99% কেসে কি হয় যে একটা সেন্টেন্সে একটাই হয়তো অ্যাপোস্ট্রফি এস থাকে। সো 99% কেসে আমাকে এই ক্যারেক্টার স্কেপিং এখানে ইউজ করতে হচ্ছে না, ঠিক আছে? যে কারণে আমি ডাবল কোটেশনটা ইউজ করি, এবং আমি মানে বলবো যে তোমরাও সবাই ডাবল কোটেশনটা ইউজ করবা, এটা মোটামুটি এফিশিয়েন্ট আর কি। হ্যাঁ, টাইপ করার সময় একটু জাস্ট করতে হচ্ছে, কিন্তু মোটামুটি এটা এফিশিয়েন্ট। তো এ তো গেল। এখন আমি এটা গেল হচ্ছে যে
ক্যারেক্টার এসকেপিং নিয়ে। এবার আমি হচ্ছে যে স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে কাজ করে আছি, বরং আমি এটাকে আলাদা করে নিই। স্ট্রিং ইন্টারপোলেশন, ক্যারেক্টার এসকেপিং, এটাকে আমি এখানে একটা যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটাকে আমি টেনে নিয়ে আসি এখান পর্যন্ত। আচ্ছা, ক্যারেক্টার স্ট্রিং ইন্টারপোলেশন, ওকে। এখন আমরা স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে আলোচনা করবো। এটা মোটামুটি খুবই এসেনশিয়াল একটা জিনিস। স্ট্রিং ইন্টারপোলেশনের এক্সাম্পল আমি দেই, যেমন হচ্ছে যে আমরা অলরেডি স্ট্রিং ইন্টারপোলেশন দেখছি, ঠিক আছে। যেমন আমি কিছু এক্সাম্পল দেখানোর সময় এটা ইউজ করে ফেলছি অলরেডি। ঠিক আছে, এটা একটা আমার মেসেজ, ঠিক আছে। এবার পোস্ট করব যে সেখানে হচ্ছে যে দিলাম। এবার এখানে আমি কোলন দেই, সরি, হ্যাঁ, পাউন্ড সিম্বল দিয়ে এখানে কার্লি ব্র্যাকেট দেবো, এবং এখানে আমি ড্রপ ইন করবো মেসেজটা। এই যে এই মেসেজটা, এর মাধ্যমে কি হচ্ছে যে আমাকে এই পুরো মেসেজটা আবার লিখতে হচ্ছে না। তো কি করবে রুবি যেটা করবে সেটা হচ্ছে যে এটা সে এখান থেকে প্রিন্ট করা শুরু করবে, এ পর্যন্ত প্রিন্ট করবে, তারপরে দেখা যাচ্ছে যে পরের অংশটুকুকে সে প্রিন্ট করে দেবে। এখানে আমি একটা স্পেস রেখেছি, সো স্পেস সহকারে সে এটাকে প্রিন্ট করতেছে। ওয়ান ডে আই ওয়ান্ট টু সে দ্যাট আই অ্যাম এ রুবি ডেভেলপার, ঠিক আছে, এভাবে চলে আসছে। তো এটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন। এটার মাধ্যমে শুধু যে আমি যে কোনো ডাটাকে ড্রপ ইন করতে পারবো তাই না, আমি স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে অনেক কিছুই করতে পারবো। যেমন হচ্ছে যে আমার এক্স এর ভ্যালু আছে হচ্ছে 55, আচ্ছা 55, ওয়াই এর ভ্যালু আছে হচ্ছে 12, ঠিক আছে। এখন আমি যদি এক কাজ করি যে এক্স না করে রবিন ওজ, ঠিক আছে, রবিনের কাছে পাই, রবিন আমার কাছে পাই আর কি। আচ্ছা, রবিন তো গেলে, এটা আমি আবার রবিন লিখলাম কেন, গ্রিফিন, ঠিক আছে, ওকে। এখন আমি যেটা করব, একটা করব যে পুটস মাই টু ফ্রেন্ডস ওজ মি। এখানে আমি এখন স্ট্রিং ইন্টারপোলেশন করব কি, রবিন ওজ প্লাস গ্রিফিন ওজ দিয়ে ক্লোজ করলাম। মাই টু ফ্রেন্ডস ওজ মি টাকা, ওকে। আমি এখানে এটা আউটপুট করি, এই যে এখানে কি আসলো, মাই টু ফ্রেন্ডস ওজ মি 67 টাকা, ঠিক আছে। আমি কিন্তু ক্যালকুলেশন করিনি আগে, ঠিক আছে। ক্যালকুলেশনটা রুবি যখন এই লাইনটা প্রিন্ট আউট করে তখন এখানে এসে সে এই ক্যালকুলেশনটা করেছে। তার মানে স্ট্রিং ইন্টারপোলেশন হলে হবে কি, টেক্সটের ভিতরে হঠাৎ করে একটা কিছু কোড আমি সেখানে রান করে দিতে পারবো। তো আমরা শুরুতে শুধু সিম্পল একটা স্ট্রিং ইন্টারপোলেশন এক্সাম্পল দেখলাম, এখানে প্লাস করেছি। এরকম এখানে আরও অনেক কমপ্লেক্স কোনো কিছু এখানে অ্যাড করা যায়। তবে যদিও আমরা খুব বেশি কমপ্লেক্স স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করি না, সচরাচর এই সমস্ত বেশি কমপ্লেক্স হয়ে গেলে সেটাকে তখন অন্য কোথাও ট্রান্সফার করা হয়, অন্য কোনো সিস্টেমে সেটাকে ম্যানেজ করা হয়, ঠিক আছে। অনেক পদ্ধতি আছে সেগুলোর মাধ্যমে, কিন্তু তারপরেও জেনে রাখা ভালো যে এখানে এই অপশনটা আছে, আমি মোটামুটি রুবির কিছু কোড এখানে এক্সিকিউট করতে পারি। এটা অনেকটা হচ্ছে ওই যে আইআরবিতে আমি যে কোড আমরা এক্সিকিউট করি না, অনেকটা এরকম যে সরাসরি এখানে এসে ক্যালকুলেশনটা হচ্ছে, এটার দ্বারা কোনো ভ্যারিয়েবল কোনো কিছুর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি ক্যালকুলেশনটা এখানে করতে পারতেছি, ঠিক আছে। তো এখানে আচ্ছা, এ তো গেল মোটামুটি আমাদের স্ট্রিং ইন্টারপোলেশনের ব্যাপার স্যাপারগুলো। তো এই তো ছিল আজকের ক্লাস। শুরুটা ছিল হচ্ছে যে
আমাদের স্ট্রিং কিভাবে ডিফাইন করে এবং স্ট্রিংকে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি, স্ট্রিংয়ের বিভিন্ন মেথডগুলো নিয়ে। এরপরে আমরা আলোচনা করলাম যে ক্যারেক্টার স্কেপিং নিয়ে। ক্যারেক্টার স্কেপিংয়ের কিন্তু আরও কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন হচ্ছে যে আচ্ছা আমি এটা বরং এক্সাম্পল একটা দিয়েই দিই। আচ্ছা, সলিউশন 2 এ তো গেল স্ট্রিং ইন্টারপোলেশন, এখানে দিস ইজ কল্ড স্ট্রিং। ওকে, আচ্ছা এখন আমি যেটা other examples of আচ্ছা ক্যারেক্টার স্ক্রেপিং কি নিয়ে হয়। ক্যারেক্টার স্ক্রেপিং কিন্তু শুধু যে এটা নিয়ে হবে তা না, আমরা নতুন একটা লাইনও নিতে পারি, নতুন একটা ট্যাবও নিতে পারি এর মাধ্যমে। যেমন হচ্ছে যে আমি এখানে দেই puts I have a cow ফুল স্টপ। এখন আমার নতুন একটা লাইন নেওয়া দরকার, তাই না? আমি ব্যাকস্ল্যাশ দেবো, তারপর এন দেবো, তারপর আমি টাইপ করব ইট হ্যাজ 4 legs। এটা কি হলো, আমি একটাই লাইনে লিখলাম, ঠিক আছে? একটাই লাইনে আমি এটাকে বরং এখন ইয়া করে দিই, হ্যাঁ। আচ্ছা এবার আমি এখানে এটা ক্লিয়ার করি, আগের ফাইলটা রান করি। এই যে আই হ্যাভ এ কাউ, ইট হ্যাজ 4 legs, ঠিক আছে? কি হলো যে এখানে একটা লাইন ছিল, এখানে আর একটা লাইন চলে আসলো। এখন এই লাইনের মাঝে যেহেতু আমি একটা স্পেস নিয়েছিলাম, যে কারণে এই সামনে এই জায়গাটা একটা স্পেস আছে। তো আমি যদি এভাবে এখন এটাকে আরেকবার রান করাই, তাহলে এবার মোটামুটি দেখতে ভালো দেখাবে আর কি। হ্যাঁ, আই হ্যাভ এ কাউ, ইট হ্যাজ 4 legs। তো এটা হচ্ছে যে একটা ইয়া, ঠিক আছে? এখন আরেকটা যদি আমি পুটস করি, পুটস আই হ্যাভ এ হাউস। এবার আমি কি করব, ব্যাকস্ল্যাশ দিয়ে টি দেব। টি দিলে হবে কি, ট্যাব, একটা ট্যাব তৈরি নিয়ে নেব আর কি। হাউস, ইট ইজ a big house। Control S দেই। ওকে, এই যে আই হ্যাভ এ হাউস, এই যে ইট ইজ এ বিগ হাউস, এটার এখানে কিন্তু যে স্পেসটা হয়েছে এটা একটা ট্যাবের মাধ্যমে। আমি এখানে একটা স্পেসটা কমাই দেই, এখানে স্পেসটাও বাদ দিয়ে দিই, তাহলে টি এর আগে পিছে কিছু নাই, ঠিক আছে? এবার আমি আরেকবার রান করব। এই যে এখানে কিন্তু তারপর একটা স্পেস আছে, এই যে এটা হচ্ছে ট্যাবের মাধ্যমে আসছে। তো এরকম ট্যাবের খুব বেশি ব্যবহার এখন না দেখে মাথা না খারাপ করলেও চলবে। নতুন লাইন এন দিয়ে, এটা হচ্ছে আর একটা এক্সাম্পল ইয়ার আর কি, ক্যারেক্টার স্কেপিংয়ের। আচ্ছা, তো এই তো গেল মোটামুটি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আমি এবার হোমওয়ার্কটা একটু দেখাই দিই। হোমওয়ার্কটা মোটামুটি গত হোমওয়ার্কের মতোই, সেম জিনিস, তবে একটু ভালো হয় যদি একটু এক্সটেন্সিভ ভাবে কাজটা করা যায়। যেমন হচ্ছে যে সবগুলা মেথডকে আমি এখানে রান করাইতে বলতেছি, তাই না? সবগুলো মেথডকে এক রান করাই নিয়ে তারপরে 4-5টা স্ক্রিনশট হলো হোক, সমস্যা কি? সমস্যা নেই। তো মোটামুটি সবগুলো একটু এবং নিজের মতো করে ইয়া দিয়ে প্র্যাকটিস করা আর কি, নিজের মতো করে ডাটা দিয়ে। তো এই তো হচ্ছে মোটামুটি আমাদের আজকের হোমওয়ার্ক। ক্লাস দেখানো, প্রতিটি মেথড ব্যবহার করে স্ক্রিনশট গ্রুপে পোস্ট করা, 3টি একই সাথে একাধিক মেথড ব্যবহার করে গ্রুপে স্ক্রিনশট, 3টি মেথড একই সাথে ডেইজি চেইন করে। যেমন এখানে আমরা ওই যে একসাথে কি করলাম, যে ক্যাপিটালাইজ করলাম, রিভার্স করলাম, ঠিক আছে? এরকম আর কি। তো মাথা খাটায় একটু বাহির করতে হবে যে কিভাবে করতে পারি। তো এই তো ছিল, আমি এখন ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে? সবাইকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য অসংখ্য ধন্যবাদ।